শৃঙ্খল মুক্তির ৫৬ বছরে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ, স্মৃতিসৌধে ফুল দিলেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শ্রদ্ধা। দেড় যুগ পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন উপভোগ করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় সরকারের প্রতি আস্থাশীল জনগণ, বলছে বিএনপি। দুর্নীতিমুক্ত দেশ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বিরোধী দলের। পদ্মা পারে স্বজনহারাদের আর্তনাদ। বাস ডুবির ঘটনায় ২৫ মরদেহ হস্তান্তর। কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল প্রাইভেট কারের ৫ যাত্রীর। এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ ৬ দেশ, জানালো ইরান। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল তেহরান। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পরাধীনতার শৃঙ্খল মুক্তির ৫৬ বছরে বাংলাদেশ। রক্তের বিনিময়ে এ ভূখণ্ড স্বাধীন করা বীর শহীদদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করল জাতি। স্মৃতির মিনারে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সূর্য সন্তানরা। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন দেশ করার প্রত্যয় তরুণদের কণ্ঠে। শাতিলা শারমিনকে সঙ্গে নিয়ে মনির হোসাইনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক মঞ্জুর এবং মুস্তাফিজুর রহমান আকাশ। স্বাধীনতা মানে শৃঙ্খল মুক্তি, দীপ্ত শপথে এগিয়ে যাওয়ার পণ, রক্তচক্ষু রুখে দেওয়ার শপথ আমরণ। স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সূর্য সন্তানরা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা আর স্মৃতির এক নিঃশব্দ উপস্থিতি। কণ্ঠে স্লোগান, হাতে ফুলের ডালি, দৃপ্ত পায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এ এক জাতির মিলন মেলা। তরুণ প্রজন্মের কাছে আমাদের দেশত্ববোধ জাগ্রত করে এই দিনটা। স্বাধীনতা মানে কি? নিজের মতো করে বাঁচার অধিকার। সংজ্ঞা ভিন্ন হতে পারে, কিন্তু অনুভূতি একই। আজকে স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবস, এখানে আমরা স্মরণ করতে এসেছি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। পতাকা হাতে স্মৃতির মিনারে শিশুদের পদচারণা, শিকড়ের সঙ্গে রচনা করবে সেতু বন্ধন, এমন প্রত্যাশা অভিভাবকদের। আত্মত্যাগ যে শহীদদের, সেটা যাতে আমাদের সন্তানরা বুকে ধারণ করে আগামী দিনকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। নতুন প্রজন্মের চোখে স্বাধীনতা মানে সম্ভাবনার দিগন্ত। ৭১ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি চেতনা যা আজও পথ দেখায় সব সময়ে। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি, কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যেতে হবে। আমার এসে ভালো লাগছে, সাধারণ মানুষ কিন্তু আছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। স্বাধীনতা একটি অর্জন যা প্রতিদিন নতুন করে ধারণ করতে হয়। এই স্মৃতিসৌধ সেই প্রতিজ্ঞারই নীরব সাক্ষী। জাতি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের প্রত্যাশা ৭১-এর সেই স্বাধীনতা হোক সার্বজনীন, সব সময়ের সব মুহূর্তের। সাফারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মনির হোসাইন, সময় সংবাদ। এর আগে সূর্যোদয়ের পরপরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় জাতীয় স্মৃতিসৌধ। ইমরুল আহসানের প্রতিবেদন। ভোরের রক্তিম সূর্য মনে করিয়ে দেয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অন্যতম অধ্যায়ের কথা। যেদিন জীবনের সব মায়া ছেড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নামে সর্বস্তরের মানুষ বিশ্বের দরবারে বাঙালি পরিচিতি পায় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর এই দিনে সূচনা হয় স্বাধীনতা ছিনিয়ে আনার মুক্তিযুদ্ধের।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় সালাম জানায় ৩ বাহিনীর চৌকুশ দল। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের নিয়েও ফুল দেন তারেক রহমান। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন বিশেষ দোয়া। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। লাখো শহীদের রক্তের দামে কেনা স্বাধীনতা, যার শুরুটা হয়েছিল ২৬শে মার্চ। তাই এই দিনটি দেশের মানুষের অস্তিত্ব, আবেগ, অহংকার আর অনুভূতিতে মিশে আছে। ৫৫ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি পেছনে ফেলে স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সব সংকট দূরে ঠেলে গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ। ইমরুল আহসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনী সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্ণিল কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও বিদেশি কূটনীতিকরা। একের পর এক এগিয়ে আসছে অত্যাধুনিক ট্যাঙ্ক, স্বয়ংক্রিয় রকেট লঞ্চার, স্বনিয়ন্ত্রিত কামান আর গোলন্দাজের রাডার বহর। আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধবিমান MiG-29, সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিট। এমন দৃশ্য দেখে মনে হবে এ যেন সত্যিকারের যুদ্ধ। মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এভাবেই বাংলাদেশের সামরিক সক্ষমতার জানান দেয় সম্মিলিত সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার সকাল 10টার কিছু আগে জাতীয় প্যারেড স্কয়ারে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু করেন অশ্বারোহী ক্যাপ্টেন। এ সময় রাষ্ট্রপতি পুরো প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এরপর শুরু হয় সম্মিলিত সামরিক বাহিনীর নান্দনিক পরিবেশনা। এ সময় রাষ্ট্রপতি প্রতিটি ইউনিটের সালাম গ্রহণ করেন। দর্শক সারিতে বর্ণিল এই পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শুরু হয় বিমান বাহিনীর পরিবেশনা। বর্ণিল ধোঁয়া ছেড়ে নান্দনিক সব ডিসপ্লে পরিবেশন করে তারা। ফুটে ওঠে আকাশপথে বাংলাদেশের সামরিক সক্ষমতাও। দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফিরল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী ফুটিয়ে তোলে বাংলাদেশের সামরিক সক্ষমতার, একই সঙ্গে ফুটিয়ে তোলে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দেশের পাশে থাকার, দেশকে এগিয়ে রাখার প্রত্যয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করায় সরকারের প্রতি জনগণ আস্থাশীল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রধানমন্ত্রীর নতুন চিন্তাধারার ফসল। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার স্মৃতির মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সাভার থেকে ফিরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা।
এ সময় বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থাশীল বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব, সব মিলিয়ে সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক দেশ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তরুণ প্রজন্মকে রক্ত দিতে হয়েছে। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্মৃতিস্তম্ভে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও অহিংস বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এ সময় ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষায় পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ বিশ্ব দরবারে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা বিরোধী দলীয় নেতাদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এই সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেছেন। হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে সরকার। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বন্দী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন, তাদের ফেরত আনতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। বন্দি বিনিময় চুক্তির আওতায় গ্রেফতার হওয়া ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, দিল্লিতে চিঠি পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে সরকার। পুলিশ সংস্কারের জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে চাই, আরও বেশি মান উন্নয়নের জন্য, বিভিন্ন ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, যাতে আমরা পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি, সেই জন্য আমরা সহায়তা চাচ্ছি। সেটাকে অনেক সময় বলা হয় যে অ্যাডভাইজারি সাপোর্ট আছে, টেকনিক্যাল সাপোর্ট আছে, ট্রেনিং আছে, ক্যাপাসিটি বিল্ডিং আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেখানেই উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে সহায়তা পাবো তাদের কাছ থেকে সেই সহায়তা চাচ্ছি। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে বাহিনীর রক্তদান স্বাধীনতা সংগ্রামের প্রথম ভিত্তি বলে মন্তব্য করেন তিনি। সবচাইতে জেমসন মাহবুব,
সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। জুলাই হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন 5 দিন রিমান্ডে। গুম, বিরোধী মত দমন সহ নানা অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে হেনস্থার অভিযোগ আসামি পক্ষের। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। পদ্মাপাড়ে স্বজনহারাদের আর্তনাদ। দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছে 26 জনের মরদেহ, যার মধ্যে হস্তান্তর হয়েছে 25 জনের লাশ। রাজবাড়ী সহ বিভিন্ন স্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। কেউ মরিয়া শেষবারের মতো স্বজনের প্রিয় মুখ দেখতে, আবার কেউ বা প্রিয়জনের নিথর দেহ দেখে ভেঙে পড়েছেন কান্নায়। কারো ভাই, কারো সন্তান, কারো আত্মীয়। মর্মান্তিক বাসডুবিতে মুহূর্তে সব শেষ। নিখোঁজদের সন্ধানে নদীতে ডুবুরি দলের নিরন্তর চেষ্টা। লম্বা হতে থাকে নিহতদের তালিকা। রাজবাড়ীর দৌলতদিয়ার 3 নম্বর ঘাট এলাকায় চালানো হয় টানা উদ্ধার অভিযান। অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের 40 জনের ডুবুরি দল। আমার বাইরে একটা শার্ট ছিল আর একটা প্যান্ট ছিল, এই প্যান্টটা দেখে আমরা চিনতে পারছি। শনাক্তের পর স্বজনরা মরদেহ নিয়ে আসেন নিজ নিজ বাড়িতে। কুষ্টিয়া, রাজবাড়ী ও সাভারেও কান্নার রোলে শোকাতুর পরিবেশ। সান্ত্বনা দেওয়ার ভাষাও যে হারিয়ে গেছে। দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেক পরিবারের সুখ। জানাজা শেষে দাফন করা হয় নিহতদের। আয়েশা আক্তার সুমা, উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট ছিলেন আমাদের সিআরপি সাভারে হেড অফিসে। আজকে এই মর্মান্তিক যে দুর্ঘটনায় আমরা জানাজায় শরীক হলাম। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এর আগে বুধবার বিকেল 5:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিমিষেই তলিয়ে যায় নদীতে। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার চেষ্টায় রাতে উদ্ধার করা হয় বাসটি। ওমর ফারুক, সময় সংবাদ। কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন 5 জন। নিহতদের মধ্যে আছেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মোমিন সহ তার স্ত্রী ও 2 সন্তান। তবে বেঁচে গেছেন তার এক ছেলে। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। সড়কের উপর পড়ে আছে ধুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার, ছড়িয়ে ছিটিয়ে আছে গাড়ির ভাঙা অংশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার পর মুহূর্তে প্রাণ হারান 5 জন। নোয়াখালী সোনাইমুড়ি থেকে পরিবার সহ ঢাকায় ফিরছিলেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মোমিন। কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়ার মিয়ামি হোটেল থেকে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। মুহূর্তে ধুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রাইভেট কার চালক জামাল মিয়ার মরদেহ। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী দিলা আফরোজ আক্তার ঝর্ণা, মেয়ে লাবিবা ও 6 বছরের ছেলে আরশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার বোন, আমার ভাগিনী, আমার ভগ্নিপতি, ড্রাইভার, আমার ছোট ভাগিনা, 5 জন স্পট ডেট। আমার এক ভাগিনা আবরার হাফেজ, সে হাসপাতালে আছে। একটা পরিবার ধ্বংস হয়ে গেল। একটা ছেলে মাত্র হাফেজে কোরআন, সে বেঁচে আছে, সে কি নিয়ে বাঁচবে আগামী দিনে? স্টারলাইন ওরা বেপরোয়াভাবে ওনাদেরকে পিছ থেকে মাইরা ওনাদেরকে এক্সপার্টেড করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই এবং সর্বোচ্চ ক্ষতিপূরণ চাই। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ইতোমধ্যে বাস এবং প্রাইভেট কার দুটি জব্দ করেছি। আইন অনুযায়ী এবং বিধি মোতাবেক আমাদের যে আইন, সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা মামলা রেকর্ড করব। তবে দুর্ঘটনার পরও বেঁচে গেছে মুফতি আব্দুল মোমিনের বড় ছেলে আবরার। প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। স্থানীয় পর্যায়ে ও সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার গণতন্ত্রকে ক্ষতির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে গণভোটের দোহাই দিয়ে বিএনপি গণভোট বাস্তবায়নে বিপক্ষে কুতর্ক করছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে দলে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় নেতারা বর্তমান জ্বালানি সংকটের কারণ হিসেবে মজুতদারির অভিযোগ তোলেন। জেলা পরিষদ এবং শুনছি সামনে উপজেলা পৌরসভা পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হবে। প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছেন
এবং আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা তাদের ক্যান্ডিডেট। তার মানে একজন প্রশাসক হিসেবে বসে মেয়রের চেয়ারে বসে মেয়র ইলেকশন করবে। গণভোটে 4টা প্রশ্নের সবটার সাথে একমত না। এখন আপনি 100টা প্রশ্নের মধ্যে 70টাতে একমত, 30টাতে একমত না, তাতে কি আপনি 70টা ছেড়ে দেবেন? দলীয় শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন, ঋণ খেলাপি ব্যক্তিকে বসিয়েছেন বাংলাদেশ ব্যাংকে। তো 31 দফা তো আপনারাই করছেন, জুলাই সনদ বাদ। স্বাধীনতার নীতি আদর্শ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে সুন্দর সমাজ গঠন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য 3টি, কিন্তু দুঃখজনক একটিরও বাস্তবায়ন দেখা যায়নি। একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক ও জাতিসংঘের স্বীকৃতির দাবি এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা মিছিল করেছে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন। বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের শিক্ষা চিরন্তন প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা একাত্তরের স্বাধীনতা দিবস এবং 25শে মার্চের কালরাত্রির স্মৃতিচারণ করেন। তারা স্পষ্ট জানান, মহান মুক্তিযুদ্ধ নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। যারা এই গৌরবময় ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় তাদের দেশপ্রেম এবং শেকড় নিয়ে সন্দেহ আছে। আলোচনা শেষে শিক্ষা চিরন্তন থেকে একটি মিছিল বের করা হয়। মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা এবং সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে উদীচী সহ বেশ কয়েকটি সাংস্কৃতিক গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার 56 বছর পেরিয়ে গেলেও এখনও স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি দেশবাসী। রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না করলে দেশে আরেকটি গণ আন্দোলন গড়ে উঠবে বলে মনে করেন বক্তারা। আকাশ ঘন কৃষ্ণ মেঘে ছেয়ে গেলেও আকাশের নীল রং মুছে যায় না, তেমনি আজকের এই দুর্গতির দিনেও মুক্তিযুদ্ধের যে গণ আকাঙ্ক্ষা, যেহেতু এটা জনযুদ্ধ ছিল, সেইটা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে না। দিনের পর দিন, দশকের পর দশক আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সুতরাং আমাদের সমস্ত কর্মকাণ্ডের ভেতরে রাষ্ট্র ক্ষমতার প্রশ্নটাকে নিয়ে আসতে হবে। জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতার আন্দোলনে। পাক হানাদারদের পরাজিত করে বাংলার আকাশে বিজয় কেতন ওড়ান দামাল ছেলেরা। স্বাধীনতা দিবসে লাল সবুজের বাংলাদেশ সৃষ্টির গৌরব গাথা ইতিহাস মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরল নতুন প্রজন্ম। 26শে মার্চ বাঙালি জাতির কাছে নির্ভীক যোদ্ধা হওয়ার প্রেরণা। এটি শুধু একটি দিবস নয়, এর বর্ণচ্ছটায় বদলে যায় জীবনের গতিপথ, সাহস যোগায় নতুন শপথ নেওয়ার। বৃহস্পতিবার সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে চট্টগ্রাম, সিলেট, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল সহ জেলায় জেলায় প্রদর্শিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে। এরপর বাদ্যের তালেই সুশৃঙ্খলভাবে এগিয়ে যায় বহর। কুচকাওয়াজে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শুধু কুচকাওয়াজই নয়, ছিল শরীর কসরতের মাধ্যমে নান্দনিক উপস্থাপনাও। দেশাত্মবোধক গানের সঙ্গে নান্দনিক নৃত্যে ফুটিয়ে তোলা হয় 1971 সালের স্বাধীনতা আন্দোলনে মুক্তি সেনাদের বীরত্ব গাথা, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালি সংস্কৃতি আর গ্রাম বাংলার জনজীবন। খুবই সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সবাই সুখে শান্তিতে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে বসবাস করবে। স্বাধীনতায় আমরা একটাই স্বাধীনতা চাই, আমাদের দেশটা যাতে দুর্নীতিমুক্ত হয়। ফুল দিয়ে বরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের। উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন নৌঘাটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী আর দুর্যোগকালীন সহায়তায় ব্যবহৃত জাহাজগুলোর আদ্যপান্ত জানতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। স্বাধীনতা আর সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী নৌবাহিনীর যুদ্ধজাহাজ। মহান স্বাধীনতা দিবসে সেগুলোর আদ্যপান্ত ঘুরে দেখার সুযোগ পেলেন দর্শনার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নেভাল জেটিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বানৌজা সমুদ্র অভিযান। নৌবাহিনীর আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা সম্পর্কে জনতাকে অবহিত করেন নৌ কর্মকর্তারা। দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এতে আমাদের সাধারণ জনগণ নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষভাবে ধারণা লাভের সুযোগ পায়। খুলনা নগরীর BIWTA ঘাটে যুদ্ধজাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন প্রদর্শন করা হয়। দেশীয় প্রযুক্তিতে নির্মিত পদ্মা শ্রেণীর এই পেট্রোল ক্রাফটটি 7 দিন সমুদ্রে অবস্থান ও প্রায় 1500 নটিক্যাল মাইল চলাচল করতে সক্ষম। প্রত্যেক বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলে যে উন্মুক্ত করে দেয় সাধারণ জনগণের জন্য, এটা সব থেকে বেশি ভালো লাগে। সশরীরে দেখছি যে কিভাবে আসলে প্রতিপক্ষ আসলে তারা কিভাবে মেনটেন করেন এবং প্রতিপক্ষ জাহাজ আসলে এটা কিভাবে ওনারা ফায়ার করেন। বরিশালের কীর্তনখোলা নদীর BIWTA ঘাটে প্রদর্শিত হয় যুদ্ধজাহাজ অদম্য। খুলনা শিপইয়ার্ডে তৈরি করা জাহাজটির গতি ঘন্টায় 21 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ সহ সমুদ্রসীমা রক্ষায় এ জাহাজ বিশেষ ভূমিকা পালন করে থাকে। সমুদ্রের টহল জাহাজ কুতুবদিয়া উন্মুক্ত করে দেয় বাংলাদেশ কোস্টগার্ড। কাছ থেকে জাহাজটি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। উপকূলীয় টহল, জলদস্যুতা দমন, চোরাচালান প্রতিরোধ ও দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৌবাহিনীর এসব যুদ্ধজাহাজ। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে গুম, বিরোধী মত দমন সহ নানা অভিযোগ রয়েছে, যদিও উদ্দেশ্যমূলকভাবে হেনস্থার অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। বুধবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন 1/11 কুশীলব ছিলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ। দায়িত্বে থেকে বিরোধী মতের রাজনীতিবিদ, ব্যবসায়ীদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দী করে নির্যাতনের অভিযোগও তুলেন রাষ্ট্রপক্ষ। মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা। এছাড়া রাষ্ট্রপক্ষ বলেন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার সহযোগী ছিলেন মামুন খালেদ, যার কারণে শেখ হাসিনা তাকে পুরস্কার হিসেবে ডিজিএফআইয়ের ডিজি বানান। এছাড়া বিভিন্ন আসামিদের জামিনের জন্য শেখ মামুন খালেদ ম্যাজিস্ট্রেটদের ফোন করতেন। তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপল্টিতে মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, মামুন খালেদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেনস্থা করা হচ্ছে। রিটায়ার করার পরে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কোনো ক্ষমতা থাকে না। সেই কারণে 24 সালের আগস্ট মাসের বিশেষ করে যেই ঘটনা ঘটেছে এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন এবং রাজনৈতিক কারণে শুধু এই মামলা করা হয়েছে। এর আগে গত বছরের 22 মে দুদকের মামলায় আসামি মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে চিতলমারীর শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন আমির হামজা। এ সময় 3টি মোটরসাইকেলে 6 যুবক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ধাওয়া করে হামজাকে। দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাশে পড়ে যায় হামজা। সে সময় হামজাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গ্রেফতারে একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আমির হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এরই সঙ্গে কর্মরত ছিলেন একটি ডায়াগনস্টিক সেন্টারে। স্বাধীনতা অর্জনের 56 বছরে কতটা নিশ্চিত হলো প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা? এখনও দেশের মোট সম্পদের প্রায় 1/4 বন্দী শীর্ষ 1% ধনীর হাতে।
প্রশস্ত হয়নি কর্মসংস্থানের সুযোগ, প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে নতুন কৌশল অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। জিনাতারা জশুয়া রিপোর্ট। আমি এই দেশের যে একটা নাগরিক, আমার কোনো বাড়ি বিডা বাড়ি কিছু নাই। আমি সান্ত্বনা নিয়ে আছি যে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের আজ ৫৬তম স্বাধীনতা দিবস। যে ভূখণ্ডে জন্ম, বেড়ে ওঠা, গর্ব করে বলা আমার দেশ বাংলাদেশ, সেই ৫৪,০০০ বর্গমাইলে এক টুকরো স্থায়ী আশ্রয় নেই। স্বাধীনতার স্বাদ বুঝি এমনও হয় শহরে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট সব। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় ১/৪ রয়েছে সবচেয়ে ধনী ১% মানুষের হাতে। তো ঘর ভাড়া দিব না খামু। এই দেশের মানুষের গরিবের কোনো ভাগ্য ফিরে না। বিশ্বব্যাংকের তথ্য ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ২০ লাখ কর্মসংস্থান কমেছে। বেকারত্ব দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না। সরকারে না দিতে পারলে ভালো কাজ দেখ, আমরা কাজ করে খামু। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যে কৃষকের শ্রমে ঘামে, সে কৃষকও পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। কোন সময় দেখা যাচ্ছে যে ফসলে কইরা হাতে এই খরচ ওঠে না আর কি। এমন বাস্তবতায় রং চড়ানো গল্প ঘোষণা নয়। স্বাধীন বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নত করতে দায়িত্ব নিয়েই বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ, কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড তৈরির পাশাপাশি শিল্পমুখী অর্থনীতিতে কাঁচামালের যোগান দেয়া, কৃষিকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সংঘাতের নেতিবাচক প্রভাব সহনীয় করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের কিন্তু অর্থনীতি কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় খুব সুস্থ অবস্থায় নেই। মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বিশ্ব বাজারের যে পরিস্থিতি, সেই কারণে এই সমস্যাগুলো কিন্তু আরো বেশি গভীরতর হয়েছে। সামাজিক সুরক্ষা খাতে শুধু বরাদ্দ বাড়ানো নয়, সুষম বণ্টনের তাগিদও অর্থনীতিবিদের। নতুন সরকার, নতুন বাস্তবতা, বহু পরিকল্পনার স্বপ্ন, এসব কিছুর ভিড়ে সাধারণ মানুষের চাওয়া উন্নয়ন এবং সমস্ত পরিকল্পনা হোক অন্তর্ভুক্তিমূলক। উন্নয়নের মহাকাব্যে হারিয়ে না যাক আয় বৈষম্যের গল্প। সবার আগে নিশ্চিত হোক প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। দেশে দেশে উদযাপন করা হলো বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী কমিউনিটির আয়োজনে উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা আর উন্নত বাংলাদেশের অঙ্গীকার সবখানেই একসুর। দেশ থেকে দূরে থেকেও হৃদয়ে একই বাংলাদেশ, স্বাধীনতার গর্ব আর ঐক্যের অঙ্গীকার। শুধু দেশে নয়, প্রবাসে উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী কমিউনিটির আয়োজনে উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা আর উন্নত বাংলাদেশের অঙ্গীকার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করা হয় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। অন্যদিকে জেদ্দা কনসুলেটেও জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন কনসার্ন জেনারেল মোহাম্মদ সাখওয়াত হোসেন। সেখানে কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতে সীমিত পরিসরে পালন করা হয় স্বাধীনতা দিবস। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন পতাকা উত্তোলন করেন এবং বাণীপাঠ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং 1971 সালে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
মালদ্বীপীয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে মিলনায়তনে বাণীপাঠ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কাতারের দোহায় প্রবাসীদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং 1 মিনিট নীরবতার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে এবং দূতালয়ের প্রধান ওয়ালিদ বিন কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতেই পাঠ করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাংলাদেশ সহ 6 দেশ নিরাপত্তা পাবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান বলছে, সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে। এদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালাচ্ছে আইআরজিসি। ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমনকি নেতানিয়াহু বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানপন্থী সংগঠনটি। জবাবে ইসরায়েলি বিমান বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমাবর্ষণের দাবি করেছে তেল আবিব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তি করতে চাইলেও তারা ভয়ের মধ্যে আছে। একই সঙ্গে দেশটিকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যাওয়ার আহ্বান জানান তিনি। তবে মার্কিন প্রশাসনের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরো জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6টি দেশ। চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং সম্প্রতি ভারতের 2টি জাহাজও হরমুজ প্রণালী দিয়ে গেছে। এছাড়া আরো কিছু দেশ, সম্ভবত বাংলাদেশও আছে। এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে এবং সমন্বয় করেছে। আগামীতেও এভাবেই চলবে। যুদ্ধের কারণে থমকে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বর্তমানে 2000 জাহাজ এবং 20,000 নাবিক আটকা পড়ে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ফরাসি মূলধারার রাজনীতিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। এবারে স্থানীয় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি। বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও আইন শৃঙ্খলা সহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফরাসি রাজনীতিতে ক্রমেই দৃশ্যমান হচ্ছে বাংলাদেশিদের উপস্থিতি। এর ধারাবাহিকতায় এবারের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী জয়লাভ করেছেন। সেনদিনী এলাকা থেকে প্রথম ধাপেই বিজয়ী হন নাহিদুল ইসলাম। এলাকার বাসস্থান সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছেন তিনি। আমরা সোশ্যাল হাউজিং বানাবো। সেনদিনীতে আর পেফিতে অনেক গড়, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কালি আর নষ্ট। আমরা এই গড় নতুন করে সুন্দর করে, যাদের পয়সা নাই, কাজ নাই, অগর বাড়ি নাই, আমরা বাংলাদেশের কমিউনিটির জন্য তাদের বাসস্থানের ব্যবস্থা করবে। অন্যদিকে স্থায়ী এলাকা থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কৌশিক রাব্বানি। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের বসবাস। তাদের সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। এই শহরে প্রচুর অভিবাসী বসবাস করেন, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত। তো তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিভাবে তারা পেতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এদিকে ইভরি সুরসেন এলাকা থেকে নির্বাচিত কাউন্সিলর জুবায়েদ আহমেদ বলেন, ইউরোপে কট্টর ডানপন্থার উত্থানের প্রেক্ষাপটে অভিবাসীরা নানা ধরনের বৈষম্য ও বর্ণবাদের শিকার হচ্ছেন। এসব বৈষম্য দূর করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সারা ইউরোপ এবং ফ্রান্সে চরম ডানপন্থীদের উত্থানে অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছে এবং বর্ণবাদের শিকার হচ্ছে। বাংলাদেশি নির্বাচিত অন্যান্য কাউন্সিলরদের এবং কমিউনিটি লিডারদের নিয়ে একসাথে যদি আমরা কাজ করতে পারি,
এগুলো মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে। এবারে নির্বাচনে 10 জনেরও বেশি বাংলাদেশি অংশ নেন, যাদের মধ্যে অন্তত 5 জন বিজয়ী হয়েছেন। স্থানীয়দের আশা, নির্বাচিত প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পৌরসভা নির্বাচনে এ তরুণদের বিজয় ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ভবিষ্যতে মেয়র, সংসদ সদস্য, এমনকি রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও কোনো বাংলাদেশি আসবেন, এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। উপযুক্ত কর্মপরিবেশ ও বেতন ভাতার দাবিতে সংবাদকর্মীদের একদিনের কর্মবিরতিতে প্রচার বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা এবিসি নিউজের। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে পুরো একদিন সম্প্রচারহীন থাকায় ব্যাপক আর্থিক ক্ষতি ও সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। প্রায় 4,500 কর্মী নিয়ে চলে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসি নিউজ। দীর্ঘদিন কর্মদক্ষতায় অস্ট্রেলিয়ানদের দরজায় খবর পৌঁছে দেয়া সংস্থাটি এবার নেতিবাচক খবরের শিরোনামে পরিণত হয়েছে। যথোপযুক্ত বেতন ও উন্নত কর্মপরিবেশের দাবিতে সংস্থাটির শত শত কর্মী বুধবার থেকে একদিনের ধর্মঘট করেছেন। সংস্থাটিতে গত 20 বছরের মধ্যে এটি প্রথম কর্মবিরতি। ধর্মঘটের কারণে সরকারি সম্প্রচার সংস্থার সরাসরি সংবাদ পরিবেশনা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। কর্মবিরতি শুরু হলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলো যুক্তরাজ্যের সম্প্রচার সংস্থা বিবিসির অনুষ্ঠান সম্প্রচারে সরিয়ে নেওয়া হয়। 24 ঘন্টার এই ধর্মঘটের সময় টিভি ও রেডিওর প্রধান অনুষ্ঠানগুলোর পরিবর্তে অনুষ্ঠান পুনঃপ্রচারের কথা ছিল। তাদের দাবি দেওয়া সহসাই আদায় হওয়ার সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার দুপুর নাগাদ কর্মীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। সংবাদকর্মী ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক মাস ধরে বেতন ও বোনাস বৃদ্ধি, কর্মক্ষেত্রের অস্থিরতা নিয়ে আলোচনা ভেস্তে গেলে এই ধর্মঘট শুরু হয়। কর্মীদের দাবি, গত 3 বছরে অস্ট্রেলিয়ার জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাল মিলিয়ে বাড়েনি তাদের সম্মানী। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় অনেক সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন। অস্থায়ী চাকরি ও নিম্ন বেতনের কারণে বিগত কয়েক বছরে অনেকেই এবিসি থেকে স্বেচ্ছায় সরে গেছেন। বেতন ভাতা বৃদ্ধি, স্থায়ী চাকরি, উন্নত কর্মপরিবেশ ও সংবাদ প্রচারের স্বাধীনতা নিশ্চিত না হলে আগামী বাজেট ঘোষণার মৌসুমে সপ্তাহব্যাপী কর্মবিরতির ঘোষণা আসে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ক্রীড়াকে পেশাদার রূপ দিতে নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস চালু করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা উপজেলার স্কুল পর্যায়ে থাকবে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ কার্যক্রম। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে পুরস্কার বিতরণ শেষে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের ফুটবল ইতিহাসে এমন দৃশ্য বিরল। হোম অফ ফুটবলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। 90-এর দশকে ঢাকার মাঠ মাতানো ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী, সঙ্গে কন্যা জাইমা রহমান। ম্যাচ শুরুর আগে ফুটবলারদের সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। প্রেসিডেন্ট বক্স কিংবা ভিআইপি গ্যালারিতে নয়, কন্যাকে নিয়ে প্রধানমন্ত্রী ম্যাচ দেখলেন জাতীয় স্টেডিয়ামের ডাগআউটে বসেই। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার জাতীয় স্টেডিয়ামে তারেক রহমান। ক্রীড়াপ্রেমী সরকার প্রধান নিজের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চান পেশা হিসেবে, যার জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করার কথা জানান তিনি। যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই, এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। দলমত নির্বিশেষে সুস্থ ক্রীড়াঙ্গন গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশের সম্মান বয়ে আনতে ভালো মানের ক্রীড়াবিদ তৈরিতে প্রাধান্য দিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি, এবং তার জন্য আমরা সুন্দরভাবে
আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। ম্যাচ শেষে সাবেক খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুই পরিচালক তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। এ কারণে বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ। তবে বোর্ড পরিচালকদের মিডিয়ায় কথা বলার সময় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে বিসিবির কোনো গাফিলতি নেই, তাই ক্রিকেটারদের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে পরামর্শ সাবেক প্রেসিডেন্টের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বস্তিতে নেই। নির্বাচনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ এনে একটা পক্ষ বর্তমান পরিচালকদের বিরোধিতা করে আসছেন। অবস্থা এখন এতটাই বেগতিক, বিসিবির বর্তমান কমিটি নিয়ে চলছে এনএসসির তদন্ত। বাজারে গুঞ্জন, অনিয়মের প্রমাণ পেলে টিকে থাকতে পারবেন না বুলবুল গং। এর মাঝেই আবার দুই পরিচালক পদত্যাগ করেছেন বিসিবি থেকে। কাগজে কলমে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও আলোচনা আছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকার কারণেই এই সরে যাওয়া। কিন্তু এটা মানতে নারাজ ফারুক আহমেদ। তার কথা, কারণগুলো ব্যক্তিগত, আর এমন দুই একজন না থাকলে নাকি বোর্ডের কার্যক্রমেও হবে না কোনো সমস্যা। রেজিগনেশন এটা দেখেছি একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ, মনে আমি যদি কালকে না থাকি আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না, বোর্ডের মতো আমার মনে চলবে বোর্ড। তবে বোর্ড পরিচালকদের অতি কথনের কারণে যে মাঝে মাঝে বিব্রত হতে হচ্ছে বিসিবিকে, এটা মানেন সহসভাপতি। এর পেছনে মিডিয়াকে দায় দিলেও নিজের সহকর্মীদের দায়িত্বহীনতাকেও উপেক্ষা করতে পারেননি তিনি। সমালোচনার এগেনস্টে না আমরা, তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তা ভাবনা করে করা দরকার। আমরা যখন কোনো মন্তব্য করবো এই ব্যাপারে যাতে আমরা কেয়ারফুল থাকি। এই বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা কাটাতে না পারা। ক্রিকেটাররা ইদানিং এ নিয়ে সমালোচনায় মুখর। ঢাকা প্রিমিয়ার লিগের সময় কেটে যাওয়ায় হতাশ তারা। তবে এ বিষয়ে বিসিবির কিছুই করার নেই বলে জানিয়েছেন ফারুক। তার কথা, বল এখন ক্লাবের কোর্টে, তাই ক্রিকেটারদের পরামর্শ দিলেন ক্লাবের দরজা নক করতে। প্লেয়ারদের কাছ থেকে একটা কথা শুনি যে ক্রিকেট বোর্ড যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার, এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে, এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করবো, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এই জন্য বারবার বলছে, এবং প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করেন নাই। বর্তমান বোর্ড থাকুক বা না থাকুক, মাঠের ক্রিকেটটা যেন সঠিক পথে থাকে, এটাই প্রত্যাশা ফারুক আহমেদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শৃঙ্খল মুক্তির 56 বছরে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ। স্মৃতিসৌধে ফুল দিলেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শ্রদ্ধা। দেড় যুগ পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন উপভোগ করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। পদ্মাপাড়ে স্বজনহারাদের আর্তনাদ। বাসডুবির ঘটনায় 25 মরদেহ হস্তান্তর। কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল প্রাইভেট কারের 5 যাত্রীর। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।